নমস্কার, আমি তরুণ ঘোষ। স্বাধীনতার আগে 1947 সালে স্বাধীনতার আগে আমাদের দেশে কতগুলো রাজত্ব ছিল? মোট 565টা। অখণ্ড ভারতবর্ষে 565টা রাজত্ব, রাজারা ছিলেন। তাদের বিভিন্ন পারিষদ ছিলেন, তাদের নানান রকম আত্মীয় স্বজন ছিলেন। এবং ব্যাপারটা যদি ছোট করে ধরি, জমিদার বাবু, তার খুড়তুতো ভাইয়ের বোনের ছেলে, সে দূরে থেকে কলকাতায় পড়াশোনা করতে এসছে, সে এসে রয়েছে। কেউ হয়তো পাড়ার অপরিচিত লোক, ওনার বন্ধুর আত্মীয় বা বন্ধুর ছেলে, দুস্থ ছেলে, সে হয়তো জায়গা পাচ্ছে না, তাকে বাড়িতে রেখে দিল। এরকম প্রচুর লোক থাকতো। ভারতবর্ষ হচ্ছে সেরকম জায়গা। তার বেশ কয়েকটা এরকম দেশ রয়েছে। তার মধ্যে হচ্ছে শ্রীলঙ্কা, একটা বড় ছেলে। তারপর হচ্ছে আপনার একটা কি বলে, নেপাল, একটা মেজো ছেলে। মেজোগুলো মাঝে মাঝে বদমাইশি করে। মেজোটা খুব বদমাইশ হয়, যদিও আমি মেজো, তাও মেজোদের খুব দুর্নাম আছে। তো ছোট ছেলে হচ্ছে ভুটান। আর একজন নোয়া ছেলে, যাকে বলে একদম ছোট ছোট, যেটা 4 নম্বর, সেটা হচ্ছে গিয়ে মালদ্বীপ। এছাড়া তো টুকটাক আছে দূরত্ব বন্ধু ছেলে, হ্যান ত্যান, যেমন গ্রিস আছে, সাইপ্রাস আছে, এরকম বন্ধু তো কিরগিজস্তান আছে, যেখানে আমাদের এয়ারবেস আছে। এরকম তো প্রচুর রয়েছে, সারা ভারতবর্ষে প্রচুর এরকম লোকজন রয়েছে। তো এদের মধ্যে সব থেকে বিশ্বস্ত হচ্ছে জিগমে ওয়াংচু। শুধু ভারতবর্ষের বিশ্বস্ত নন, তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় যত দেশ আছে, সে ছোট বড় যেই বলুন না কেন, সবার সঙ্গে তার সুন্দর সম্পর্ক। এবং ভারত হচ্ছে তার একজন সন্তান, সন্তানের মতো আগলে রেখে দিয়েছে। এবং এখন জিগমে ওয়াংচুর যে বাবা, তিনি জওহরলাল নেহরু খুব বন্ধু ছিলেন, ভীষণ রকম ভালো বন্ধু ছিলেন। ইন্দিরা গান্ধীর সঙ্গেও তার মানে মেয়ের মতো সম্পর্ক ছিল। কিন্তু এই রাজা পাল্টায়, কিন্তু রাজত্ব পাল্টায় না, আর নীতিও পাল্টায় না। ভারতবর্ষে কংগ্রেস গভর্নমেন্ট গেছে, অন্য হাজারটা দল এসছে, ইউপিএ এসছে, এনডিএ এসছে, কিন্তু নীতি কখনো পাল্টায়নি। ভারতবর্ষের নীতি একটাই, আমেরিকার নীতির মতো ভারতবর্ষের নীতি বদল হয় না। যে যেখানে ছিল সহাবস্থানে থাকবে। তো হঠাৎ এই একে নিয়ে, জিগমে ওয়াংচুকে নিয়ে খুব হুড়োহুড়ি পড়েছে যে জিগমে ওয়াংচু ভোরবেলা কেন ঢাকায় এসে উপস্থিত হলেন। গত 2 বছর আগে J-47 বলে একটা চার্টার্ড বিমান $35 মিলিয়ন দিয়ে ভারত কিনে ভুটানের যে রানী, তাকে উপহার দিয়েছিলেন যে আপনি ব্যক্তিগত সফরের জন্য আপনারা এটা ব্যবহার করবেন। এর আগে 31-এ, আমি আপনাকে পরপর বলে যাচ্ছি, 31শে জুলাই, এই ঘটনার প্রেক্ষাপটটা বলছি। 31শে জুলাই আমরা সিঙ্গাপুরে অন্য একটা চোখ দেখানোর ব্যাপার থাকে। এরকম একটা চোখ অপারেশন হয়েছিল। এই যে বাঁ দিকের চোখ না ডান দিকের চোখে একটা অপারেশন হয়েছিল। চোখের ওপরে একটা শুনেছি নামে একটা নাকি টিউমার টাইপের হয়েছিল, সেই অপারেশনটা সিঙ্গাপুরে হয়েছিল। তো তার একটা মেডিকেল চেক আপ ছিল। তিনি 30শে জুলাই তিনি সিঙ্গাপুরে যান।
ডাক্তার টাক্তার দেখানো হয়ে যায়, তারপর সেখানে গিয়ে 3 মক্কেল উপস্থিত হন। নিশ্চয়ই কথাবার্তা বলা ছিল। কে কে যান? এক হচ্ছে অজিত দোভাল যান ভারত থেকে, রাশিয়া থেকে যান লাভরভ, যিনি পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার, এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। আর সঙ্গে আমাদের লেজুর ছিলেন আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ওখানে একটা গোপন বৈঠক হয় তাদের। বৈঠকটা এইটা নিয়ে যে ভারত, চীন এবং রাশিয়া তিনজনেরই প্রচুর বিনিয়োগ রয়েছে। এই তিনটে যদি টোটাল করা যায় তাহলে দেখা যাবে প্রায় 10-11 বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ রয়েছে বাংলাদেশকে জুড়ে। এর মধ্যে জাপান আছে, কিন্তু জাপান সেদিকে থাকেন, ওই মিটিং এ ছিল না। জাপানেরও বিনিয়োগ আছে এখানে। তো সব দিয়ে ওই 10-11 বিলিয়ন ডলার মতো ওখানে ফেসে আছে। এখন বাংলাদেশের যে অবস্থা, তাতে ওই প্রত্যেকের বিনিয়োগটা প্রায় জলে যাওয়ার মতো অবস্থা। টাকা দেখুন এমন একটা বস্তু না, কেউ কাউকে 10 টাকাও ছাড়ে না। আর চীনের মতো দেশ তো ছাড়বেই না। ভারত হয়তো ছেড়ে দেবে, রাশিয়া হয়তো ছেড়ে দেবে, কিন্তু চীন ছাড়বে না। চীন তার প্রত্যেকটা পয়সা কিন্তু সুদে আসরে তুলে নেবে। এবার এই যে প্যাকটা হয়েছে, এই প্যাকটা এখন তো কাউকে তো একটা মেসেজিং করতে হবে। মেসেজিংটা করতে গিয়ে আমি যখনই রেকর্ড করতে বলবো তখনই এদের ফোন আসবে। এই মেসেজিংটা করতে কাউকে তো লাগবে, খুব ট্রাস্টেড। তাই ওয়াংচুকের সঙ্গে দেখা করতে গেছিল সব। ওখানে বসে কথাবার্তা বলা হয়েছে। ওয়াংচুককে তো যে ডাক্তার বলেছে যে আপনি আগে বিশ্রাম নেবেন, চোখে ব্যান্ডেজ করা আছে, আপনি বিশ্রাম নেবেন, ওয়াশ টওয়াশ করে দিয়েছি, সুতরাং তো কেটে দিয়েছি, আপনি বিশ্রাম নিন, এবং আমাদের যে চিকিৎসক আছে তা আপনার সঙ্গে যাচ্ছে, তারা আপনার শুশ্রূষা করবে 15 দিন ধরে। তিনি ওখান থেকে আবার থিম্পু ফিরে আসেন। এর মধ্যে ঠিক হয় একটা দিন, যখন তার চোখ টোক সেরে যায়, ঠিক হয়ে যায়, তো ওই প্লেনটা নিয়ে তিনি গৌহাটি আসেন। গৌহাটি থেকে একটি বিমান ধরে আজকে ভোরবেলাতে তিনি সোজা রওনা হয়ে যান একেবারে ঢাকা। ওই প্লেনটা নিয়ে যেতে পারতেন, কিন্তু প্লেনটা যদি প্রাইভেট জেট যদি আইডেন্টিফাই হয়ে যায়, ওই জন্য উনি একটা রাজা হলো, উনি একটা সাধারণ বিমানে একটা ঢাকায় পৌঁছান, যাত্রীবাহী বিমানে। সেটা 8-10টা যাত্রী ছিল না, কিন্তু যাত্রীবাহী বিমান ছিল। তো যাত্রীবাহী বিমান তো ঢাকায় যেতেই পারে, অত তো ট্রান্সপন্ডার অফ করার দরকার নেই। ওটা গিয়ে উনি নামেন, এবং তার আগে খবর দেওয়া ছিল বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকারের আমরা ডেকে 18 ঘন্টা উড়িয়ে আনা হলো খলিলুর রহমানকে, এবং সঙ্গে রাষ্ট্রপতি ফজলুল সাহেব। ভোরবেলা ধুতির কাঁচা আটকাতে ধুতি, প্যান্ট পরেন, ধুতি পরেন না, তো প্যান্টের চেন আটকাতে উনিও দৌড়েছে গালাগালি করতে করতে, উনিও ভোরবেলাতে পৌঁছেছেন। এখন ব্যাপারটা কি, মেসেজিংটা কি? মেসেজিংটা হচ্ছে যে 2-3 সপ্তাহ দেওয়া হচ্ছে, এর মধ্যে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন এবং আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলুন। যদি আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা না তোলেন
এবং ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা না করেন, তাহলে এই যে তিনটে দেশ দেখছেন, এই তিনটে দেশ আপনাকে কেউ ছেড়ে কথা বলবে না, কারণ তাদের বিনিয়োগগুলো তারা সুরক্ষিত করতে চাইছে। শেখ হাসিনা না এলে এই যে বিনিয়োগ সুরক্ষিত হবে না। এবার ল অ্যান্ড অর্ডার কি করবেন না করবেন আপনাদের ব্যাপার। আপনাদের 15 দিন সময় দিলাম, আপনারা এই 15 দিনের মধ্যে আপনারা যে সমস্ত দেখিয়ে দিয়ে গেছে সেই সমস্ত ব্যবস্থাগুলো আপনারা করুন। এখন এরাও তো 15 দিন দেখিয়েছিল, তো এরাও 15 দিন দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন খেলা চরমে উঠে গেছে, এখন ক্লাইম্যাক্সে চলে এসছে মোটামুটি খেলা। আমি বলছিলাম সেপ্টেম্বর যত এগোবে তত দেখবেন কার্টন রেজিং হচ্ছে, এবং ফুল রেজিং যখন উঠে যাবে তখন দেখবেন প্রধানমন্ত্রী ঢুকে গেছে। আমার কথা মিলিয়ে নেবেন। তো কূটনীতিতে চীন, ভারত, রাশিয়ার থেকে বেশি কেউ জানে না। একটা কূটনীতি দিয়ে একটা দেশকে কাজ করে দিতে পারে। যাই হোক, তো আপনাদের যে সমস্ত কূটনীতি যারা রয়েছে, ওই হনুমান কবির, না না সরি হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির নাম মনে করতে গেলে হনুমান কবির বেরিয়ে, আই এম সরি। তো তার বুদ্ধিতে এসব কুলোবে না। খলিল সাহেবও মাথা অনেক চুলকে কিছু বার করতে পারেননি। এবার হঠাৎ এসে এই গল্পটা শোনালেন কেন? এখন এই গল্পের অর্থ কি হতে পারে? তিনটে দেশ যদি একসঙ্গে পেটায় তাহলে হয়তো পুরো ছাতু হয়ে যাবে। এবং তিনটে দেশ খুব সিরিয়াসলি বলেছে যে এই পয়েন্টে, এই একটা পয়েন্টে তিনটে দেশ কিন্তু একত্র হয়ে গেছে, মানে তাদের টাকাটা, লগ্নিটা যাতে সুরক্ষিত থাকে, এবং শেখ হাসিনা না ঢুকলে এই লগ্নিটা সুরক্ষিত থাকবে না। এই জন্তুগুলোর হাতে দেশটা চলে যাবে এবং দেশটার 12টা বেড়ে যাবে, এশিয়াটা একদম অশান্ত হয়ে যাবে। ফলে এই যা হয়েছে হয়েছে, আর একে বাড়তে দেওয়া যাবে না। এইভাবে ক্যান্সারের একটা পা কেটে বাদ দিয়ে দাও। সুতরাং শেখ হাসিনা ফেরার টাইম হয়ে গেছে। সেপ্টেম্বর মাস বলেছিলাম, সেপ্টেম্বর মাস আমার কাণ্ড কিনা দেখুন। সেপ্টেম্বর মাসের মধ্যে আবার একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে একটা সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু হবে। এটা আমি বলে রেখে দিলাম। এই যত আমাদের 162 না 61 কতগুলো জায়গা দেখিয়ে এসেছিল এরা যে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সের লোক গেছিল, তারা গিয়ে দেখিয়ে এসেছিল, ব্যবস্থা কিছুই দেওয়া হয়নি, কিছু নাটকবাজি করা হয়েছিল, সেইগুলো কিন্তু সব ভাঙাচোরা হবে, একদম নিশ্চিহ্ন করে দেওয়া হবে, সঙ্গে কিছু খতম হবে। যত ভরসা হয় তত ভালো। এসব মাল যত বেহেস্তে চলে যায় তত ভালো। বেহেস্তে নূরের আড্ডায় থাকুক, ওখানে নাচা গানা শুনুক, হ্যাঁ ও ভালো থাকবে। এখানে আর ওদের কোনো কাজ নেই। এটা হচ্ছে নরকের ভাই, এই নরকে আমরা শান্তিতে থাকবো, তোরা বেহেস্তে থাক। তো এই খবরটা দেওয়ার জন্য আপনাদের কাছে আসা। সারাদিন এই খবরের চক করেছিলাম, ভালো ভিডিও কিছু করতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করবেন। অনেকেই ব্যাগ গোছাবে, আর অনেকেই আনন্দ উল্লাস দুটোই করবেন একসঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একটি ভয়ঙ্কর রাজনৈতিক জটিলতার মধ্যে পড়েছেন। এই রাজনৈতিক জটিলতা যে রাজনৈতিক বিপর্যয় তৈরি করবে, এটা শুধুমাত্র বিএনপিকে বা ব্যক্তিগতভাবে জিয়া পরিবারকে, সামগ্রিকভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে তা নয়। এটা আমাদের এই এলাকার যে জিও পলিটিক্স, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই যে পুরো এলাকা, মায়ানমার, এই এলাকার যে জিও পলিটিক্স, এই জিও পলিটিক্সটিকে আগামীতে বিপর্যয়ের মুখে ফেলে দেবে। এখন রাজনীতির সমীকরণ যে জায়গাতে দাঁড়িয়ে আছে, এই সমীকরণের অব্যবহৃত পরিণতিতে এই দেশটি
কি হতে যাচ্ছে। এখানে তালেবান সরকারের মতো একটি দক্ষিণপন্থী সরকার ব্যবস্থা কায়েম হতে পারে। পাকিস্তানের মতো একটি মিলিটারি ডিক্টেটরশিপ আন্ডার দ্য কভার অফ ডেমোক্রেসি। পাকিস্তানে যেভাবে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদার সেনাবাহিনী, সেনাবাহিনীর তাবেদার একটি সরকার, সরকারের তাবেদার একটি বিরোধী রাজনৈতিক গ্রুপ, যেভাবে পাকিস্তান চলছে। এর বাইরে আপনি চলে যেতে পারেন একেবারে অ্যাজ লাইক মিশরের মতো। সেখানে আব্দুল ফাত্তাহ সিসি যেভাবে মিশরটি চালাচ্ছেন ঠিক সেভাবে। যদি প্রেজেন্ট টেন্স বাদ দিয়ে আপনি অতীতে যান, তাহলে আপনি চিলিতে পিনোশে, ইন্দোনেশিয়াতে সুহার্তো, কিংবা জেনারেল নেউইন বা উ মং মং খা, তারা যেভাবে মায়ানমার চালিয়েছেন ঠিক একই একটা পরিণতি আমাদের এই 18 কোটি মানুষের দেশে তৈরি হতে যাচ্ছে। বিষয়টা সংক্ষেপে বলার চেষ্টা করব, বুঝিয়ে বলার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। রাজনীতির সবচেয়ে বড় বিপদ নয়, যাকে বলা হয় ভূমিকম্প এবং সুনামি, হলো রাজনীতির শূন্যতা। প্রকৃতি সবকিছু সহ্য করে, কিন্তু কোনো অবস্থাতেই শূন্যতা পছন্দ করে না। বায়ুমণ্ডলে যদি শূন্যতা হয়, সেখানে ঘূর্ণিঝড় হয়, কালবৈশাখী হয়। সমুদ্র পৃষ্ঠে যদি শূন্যতা তৈরি হয়, মহাবিপর্যয় তৈরি হয়ে যায়। সমুদ্র পৃষ্ঠ বাদ দিয়ে যদি আপনি সমুদ্রের তলদেশে কোনো শূন্যতার তৈরি হয়, সঙ্গে সঙ্গে সেখানে ম্যারিয়ানা ট্রেঞ্চ এর মতো গভীর খাতের তৈরি হয়, আর সেই ট্রেঞ্চের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা অলিম্পাস তৈরি হয়ে যায়। এবং সেটা পার্মানেন্টলি এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করে, যেমন ধরুন আপনাকে বলা হয় যদি আকাশে যেভাবে ব্ল্যাক হোল তৈরি করে পার্মানেন্টলি, এই ব্ল্যাক হোল কখনো মরে না, সব মরে যায়, আকাশের সবকিছু মরে যায়, তারা মরে যায়, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু কখনো ব্ল্যাক হোল কখনো মরে না। একইভাবে এই মহা বিশ্বের যেখানে এরকম ব্ল্যাক হোলের মতো প্রকৃতিতে ঘটনা ঘটে, সমুদ্রের নিচে যখন এই ঘটনাটা ঘটে, সেখানে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো একটি ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যায়, যেটা কিয়ামত পর্যন্ত ভয়ঙ্কর আস হয়ে থাকে। আবার শূন্যতার কারণে মরুভূমি তৈরি হয়, শূন্যতার কারণে আমাজন জঙ্গল তৈরি হয়ে যায়। প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না, সেই জায়গা পূর্ণ করে ভয়ঙ্কর কোনো একটা কিছু দ্বারা। আর এই প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি, এজন্য দিনের পর দিন, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দ ধরে এই পৃথিবী নিয়ে গবেষণা হচ্ছে। আর সেই গবেষণার প্রেক্ষিতে মানুষের যে আচার আচরণ, চাল চলন, আমাদের জীবনে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ভূগোল আছে, এরকম হাজার রকম বিদ্যা আছে। আর সেই বিদ্যার মধ্যে পলিটিক্যাল সায়েন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যা, যে বিদ্যা বাকি সব বিদ্যাকে নিয়ন্ত্রণ করে। যে সমাজে রাজনীতি ঠিক নেই, সে সমাজে অর্থনীতি ঠিক হয় না। যে সমাজে অর্থনীতি ঠিক নেই, রাজনীতি ঠিক নেই, সে সমাজে কখনো পরিবার, সমাজ, মেধার বিকাশ হয় না। রাজনৈতিক অস্থিরতার কারণে পৃথিবীর বহু পণ্ডিত এক দেশ থেকে অন্য দেশে চলে গেছে। সেই দেশে গিয়ে, যে দেশে ভালো, সেই দেশে গিয়ে তারা সভ্যতা গড়ে তুলেছে। আমরা ঠিক সেরকম একটা শূন্যতার মধ্যে পড়েছি। আমাদের দেশে রাজনীতির পরিপূরক আওয়ামী লীগের পরিপূরক বিএনপি, বিএনপির পরিপূরক আওয়ামী লীগ, এই দুটো রাজনৈতিক দল যখন সক্রিয় থাকে, তখন সঙ্গে সঙ্গে আরো 20টি রাজনৈতিক যে কণ্ঠস্বর, সেগুলো বুলান্ত হয়ে যায়।
এখন আওয়ামী লীগের জমানাতে প্রাণান্তভাবে চেষ্টা করা হয় যে বিএনপিকে দুর্বল করার জন্য। এখন সেই দুর্বল বিএনপির হাতে যখন আমরা ক্ষমতা দিয়েছি, তখন সেই দুর্বলের যে অত্যাচার সেটা কতটা ভয়ঙ্কর হয় সেটি বর্তমান জমানাতে আপনারা দেখতে পাচ্ছেন এবং আগামীতে দেখতে পাবেন। ফলে কি হলো, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি, কোনো একটা জায়গাতে কোনো চেইন অফ কমান্ড নেই। আমাদের দেশে এখন সন্ত্রাসীরা মুছে তা দিচ্ছে, ধরার পরে নজিরবিহীনভাবে শীর্ষ সন্ত্রাসী যুব দলের নেতাকে, সরকারি দলের নেতাকে খুন করার পর মুছে তা দিচ্ছে, আর তামিল সিনেমার নায়কের মতো পুলিশের গলা কেটে ফেলা হবে এইভাবে হুমকি দিচ্ছে। প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, ডাজ নট ম্যাটার, মন্ত্রী, এমপি, কোনো সমস্যা না। যেখানে শক্তিশালী লোক আছে, সেই শক্তিশালী লোক সরকারি কোনো পদ পদবিকে কেয়ার করছে না, তার গাল আর পিঠ একত্র করে দিচ্ছে। এখন প্রধানমন্ত্রী হন, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য হন, ডাজ নট ম্যাটার, কেউ আপনাকে সমীহ করছে না, যে যার মতো করে। এখন কৃষককে যে ভাষায় গালি দিচ্ছে, প্রধানমন্ত্রীকে একই ভাষায় গালি দিচ্ছে। একজন সম্মানিত মহিলাকে যে ভাষায় গালি দিচ্ছে, একজন খেটে খাওয়া কিংবা ধরুন কুলবধূ, পথবধূ অথবা আরো অনেক কিছু, তাদেরকে একই ভাষায় গালা দিচ্ছে, তৃতীয় লিঙ্গ লোকদেরকে গালিগালাজ করছে। এই যে জিনিসগুলো বিস্তার লাভ করছে জাস্ট লাইক করোনার মতো, সেটা রাজনীতির শূন্যতা থেকে। যখন কোনো একটা সমাজে, কোনো একটা রাষ্ট্রে, কোনো একটা সেক্টরে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, প্রতিযোগিতা না থাকে, তখন তার বিকাশ হয় না। এই জন্য এই পৃথিবীতে বর্তমান জমানাতে কেবলমাত্র নিজেদেরকে প্রতিযোগিতার মধ্যে রাখার জন্য অনেক বড় বড় জায়ান্ট কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা নিজেদের প্রতিদ্বন্দ্বী তৈরি করে। জাস্ট একটা উদাহরণ দিই, চীনের একটা কোম্পানি আছে যারা সারা দুনিয়াতে পোর্ট, যে এই যে আমরা যে বন্দর পরিচালনা করি, বন্দরের যে ইকুইপমেন্ট গুলো রয়েছে, সেই ইকুইপমেন্ট গুলোর 90% তারা একা সাপ্লাই করে, এবং এই পৃথিবীতে তাদেরকে চ্যালেঞ্জ দেওয়ার মতো কোনো শক্তি নেই। একচেটিয়া ভাবে তারা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। এই কোম্পানি সাম্প্রতিক সময় 20 বিলিয়ন ডলার, আবার আমি বলছি 20 বিলিয়ন, 20 বিলিয়ন ডলার তার একটা ফান্ড এই কোম্পানি তৈরি করেছে তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে সাহায্য করার জন্য, যেন তারা মার্কেটে তাদের সাথে কম্পিটিশন করতে পারে। কারণ তারা জানে যে এরকম ভাবে যখন একচেটিয়া ভাবে সে কোনো ব্যবসা করা হয়, তখন সঙ্গে সঙ্গে সেই কোম্পানিটি বিলীন হয়ে যায়। অতীতে যে কোম্পানিগুলো, প্রতিষ্ঠানগুলো একচেটিয়া ভাবে এরকম কাজ করেছে, সমস্ত প্রতিদ্বন্দ্বী শেষ করে ফেলেছে, সঙ্গে সঙ্গে তাদের পতন হয়ে গেছে। রাজনীতিতে এই জিনিসটা আরো প্রবল। রাজনীতিতে প্রথমত আপনাকে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকতে হবে, এটার একটা ইফেক্ট, যেটা এক মুহূর্তে বিএনপির কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। দ্বিতীয়ত হলো বিএনপি যে সকল সাজানো গোছানো অনুগত প্রতিদ্বন্দ্বী রয়েছে, সেই অনুগত প্রতিদ্বন্দ্বীর কারণে কি হচ্ছে, যারা তথাকথিত বিরোধী দল, এই তথাকথিত বিরোধী দল এবং সরকারের দল, তাদের উভয়ের যে কোয়ালিটি নষ্ট হচ্ছে, ইমেজ নষ্ট হচ্ছে, তাদের সামাজিক মান মর্যাদা নষ্ট হচ্ছে। আজ থেকে 1 বছর আগে জামাতের একজন নেতা বা বিএনপির একজন নেতা, এই সমাজে যতটুকু তাদের অ্যাকসেপ্টেন্স ছিল, এখন বিএনপি এবং জামাতের যে কোনো নেতা বলেন বা এমপি মন্ত্রী বলেন, তাদের এই 1 বছর আগে তাদের যে ইমেজ ছিল দলের ভিতরে এবং দলের বাইরে, এটা এখন একেবারে শূন্যের কোঠায়। গত 1 বছরে আমরা ইন জেনারেল, সেটা শেখ হাসিনা বলেন, গোলাম মোল্লা রনি বলেন, এটা অন্য যে কোনো মন্দ লোক বলেন, আমাদের এই সমাজে প্রত্যেকটা মানুষই যে যার অবস্থান থেকে ইজ্জত হারিয়েছে, সম্মান হারিয়েছে, মর্যাদা হারিয়েছে। গেইন যদি কিছু করে থাকে, সেটা হলো অসম্মানিত হওয়া এবং
বেজ্জতি হওয়ার মতো যে ধরনের ন্যারেটিভ দরকার, গত 1 বছর ধরে সেই ন্যারেটিভগুলো অলমোস্ট মসজিদের ইমাম থেকে শুরু করে মন্দিরের পূজারী থেকে শুরু করে প্যাগোডার সেই যিনি অধিকর্তা রয়েছেন, সবার একই অবস্থা। এই জিনিসটা শুরু হয়েছে রাজনীতির এই ভারসাম্যহীনতা থেকে, রাজনীতির সেই যে মরণ ফাঁদ যেটা তৈরি হয়ে গেছে, ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হয়ে গেছে, তার কারণে। এই জায়গা থেকে বের হওয়ার জন্য আগামীতে একজন সমাজ সংস্কারক, একজন রাজনীতির সংস্কারক, একজন সুপারম্যান দরকার হবে। জাস্ট লাইক রবার্ট মুগাবে, জাস্ট লাইক নেলসন ম্যান্ডেলা। এদের মতো মানুষ না হলে কোনো অবস্থাতেই আমরা এখন যে রাজনীতির ফাঁদের মধ্যে পড়েছি, এই ফাঁদ থেকে বেরোতে পারবো না। এই ফাঁদটিতে বিএনপি জেনে হোক বুঝে হোক পা দিয়েছে, জনাব তারেক রহমান সাহেব জেনে হোক বুঝে হোক পা দিয়েছে, এবং একটার পর একটা যখন এখানে পা দিয়েছে, এইরকম পর্ব আসছে, সেই পর্বতে অটোমেটিক্যালি তারা একের পর এক ভুল করে যাচ্ছে। এখন এরকম একটা পর্যায়ে ওরকম যদি একেবারে নিজের সবকিছু ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে কঠিন সিদ্ধান্ত, আমাকে মেরে ফেলুক, এরকম সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কোনো অবস্থায় এখান থেকে বের হওয়া সম্ভব নয়। আর এই যে রাজনীতির যে বিপর্যয়, অনিবার্য পরিণতি, রাজনীতির যে শূন্যতা, সেই শূন্যতার কারণে অর্থনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। অর্থনৈতিক শূন্যতার কারণে সামাজিক শান্তি শৃঙ্খলার যে ভারসাম্য, সেটা নষ্ট হচ্ছে। সামাজিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণে পারিবারিক ভারসাম্য নষ্ট হচ্ছে। পারিবারিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণে অ্যাজ এ হিউম্যান, ইন্ডিভিজুয়াল হিউম্যান, একজন মানুষ হিসেবে আপনার যে ব্যক্তিগত বোধ এবং বুদ্ধি আছে, আত্মমর্যাদা আছে, আপনি যে আশরাফুল মাখলুকাত, এই বিশ্বাসটা মানুষ হারিয়ে ফেলছে। সে ধীরে ধীরে মনে করছে আমার আর ছাগলের মধ্যে, আমার আর পশুর মধ্যে, আমার আর মেরুদণ্ডহীন প্রাণীর মধ্যে, জীবিত মানুষ আর মৃত মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষ যখন অভাবের মধ্যে পড়ছে, সে সব কিছু হারিয়ে ফেলছে। সাম্প্রতিক সময় যদি আপনি অপরাধগুলো দেখেন, যে মাত্রায় অপরাধ হচ্ছে, যে আকৃতিতে অপরাধ হচ্ছে, এ বাংলাদেশে কখনো হয়নি। প্রকাশ্য মালিবাগের শান্তিনগরের একটা মার্কেটে পুরোটা সিসিটিভি আছে। সেই মার্কেটে পুলিশের মানে সোর্স হতে পারে বা কোনো চক্র হতে পারে, হোয়াট এভার মেবি, সেখানে একজন পিতা তার কন্যাকে নিয়ে আসছে বাজার করার জন্য, মার্কেটিং এ, শপিং এ, যুবতী কন্যা। সেই কন্যার সামনে সেই বাবার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হলো, জোরাজোরি করে, মার দিয়ে। কন্যা ধাক্কাধাক্কি করতেছে, তারপর সে জোর করে পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হলো। এই দৃশ্য শত শত মানুষ দেখলো। তারপর ওনার পকেটে ইয়াবা আছে, এই অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। সে অভিযোগ করে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, আর যারাই কাজ করলো তারা সেখান থেকে চম্পট দিয়ে চলে গেল। এই সমাজ কি কল্পনা করা যায়? আপনি বসুন্ধরা মার্কে হাসছেন আপনার কন্যাকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে, হঠাৎ করে একজন এসে আপনার হাত 2 হাত চেপে ধরলো, হাজার হাজার মানুষের সামনে, শত শত মানুষের সামনে, ক্যামেরার সামনে আপনার পকেটের মধ্যে সেই ইয়াবা ঢুকিয়ে দিল। এরপরে সেই ইয়াবা আবার পুলিশ এসে আপনাকে সার্চ করলো, আপনার পকেটে ইয়াবা পেয়ে গেল, আপনাকে গ্রেপ্তার করলো। আপনি বললেন যে ওই লোক দেখেন, সিসি ক্যামেরাতে দেখেন, হাজার হাজার মানুষ সাক্ষী আছে, ক্যামেরা সাক্ষী আছে, ও আমার পকেটে ঢুকিয়েছে, ওই লোক, দ্যাটস ম্যান। সেই লোক মুসকে মুসকে হাসছে সিনেমার মতো, আর পুলিশ আপনাকে ধরে নিয়ে যাচ্ছে। আর আমরা কোটি কোটি মানুষ এই দৃশ্য দেখছি আর হাপিত্তেশ করছি, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছি না। এরকম অসংখ্য ঘটনা, একটি দুটো নয়। এই ঘটনা সেক্সের ক্ষেত্রে ঘটছে, এই ঘটনা দাম্পত্যে ঘটছে, পরকীয়ার ক্ষেত্রে ঘটছে, এই ঘটনা নামাজ কালামের ক্ষেত্রে ঘটছে, মসজিদে ঘটছে, মন্দিরে ঘটছে, সব জায়গাতে ঘটনা ঘটছে। মাদ্রাসায় ঘটছে, স্কুলে ঘটছে, কলেজে ঘটছে। অপরাধের ধরন এবং প্রকৃতি যা কখনো অতীতে বাংলাদেশে হয়নি। আর সবকিছুর মূলে রয়েছে এই রাজনৈতিক শূন্যতা, এবং সেই শূন্যতার দায় এখন
বিএনপির ঘাড়ের উপর পড়েছে, জনাব তারেক রহমান সাহেবের ঘাড়ের উপর পড়েছে। এই দায় কি ৬-৭টা বা ৮-১০টা গোলাপি রঙের বাস নামিয়ে এই দায় থেকে মুক্ত হওয়া যাবে? এই দায় কি দুপুরে ১০০ টাকার খাবার খেয়ে, তারপরে ঘন ঘন মন্ত্রী পরিষদের সদস্য পরিবর্তন করে, নিত্য নতুন মানুষকে মন্ত্রী বানিয়ে, পাবলিক সেন্টিমেন্ট ভারতে যাব না, চীনে যাব না, আমেরিকাতে যাব, এই কাজ করে রক্ষা পাওয়া যাবে? যদি যায় ভালো, আর যদি না যায়, নাগরিক হিসেবে আমাদের বলার দায়িত্ব বলছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।